এসেনশিয়াল ড্রাগ বাংলাদেশে, সেটার সংখ্যা অনেক বাড়ানো হয়েছে এবং এটার একটা গাইডলাইন আজকে অনুমোদন ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। তো সেই বিষয়ে প্রথমে আমাদের স্পেশাল চিফ অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হেলথ ইস্যুস হেলথ অ্যাফেয়ার্স ডক্টর সাইদুর রহমান, উনি এটার উপরে প্রথমে কথা বলবেন। আর উনের কথা বলার পর আমরা অনেকগুলো প্রশ্ন নিব। আপনাদের যখন এই প্রশ্ন শেষ হবে তারপরে যে আমরা আবার উইকলি মিটিংয়ের অন্যান্য এজেন্ডাতে যাব। তো তার আগে ডক্টর সাইদুর রহমান এই বিষয়ে কথা বলবেন। এটা চিফ অ্যাডভাইজার পুরো ক্যাবিনেট এই আজকের এই যুগান্তকারী ডিসিশনের জন্য এবং এই পিছনে যে হেলথ মিনিস্ট্রি যে পরিমাণ এফার্ট দিয়েছে তাদেরকে ক্যাবিনেটের তরফ থেকে থ্যাঙ্কস দেওয়া হয়েছে। এটা আমরা মনে করছি যে এটা একটা যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ। আমি ডক্টর সাইদুর রহমানকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকের উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকা এবং একটা ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত একটা গাইডলাইন দুটোই অনুমোদিত হয়েছে। বাংলাদেশের ওষুধ বা স্বাস্থ্য খাতে আপনারা সবাই জানেন যে 82 সালের একটা ওষুধ নীতি তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশের ওষুধ খাতকে আসলে স্বাবলম্বী হতে এবং ওষুধকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং প্রকারান্তরে সেটার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবার মান রক্ষার্থে একটা বিরাট অবদান রেখেছে। সেই 82 থেকে 94 সালে এসে সেই বিষয়টি একটু পরিবর্তিত হয়েছিল। সম্পূর্ণ ওষুধ সবগুলোর উপর নিয়ন্ত্রণ থেকে সেটা কমিয়ে 1/3 বাজারের, তখন প্রায় বাজারে 350 ওষুধ ছিল, তার মধ্যে 117টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা। এরপরেই গত প্রায় 30 বছর যাবৎ এই পদ্ধতিটি অপরিবর্তিত ছিল এবং এর ফলে এই তালিকার বহির্ভূত ওষুধগুলো পর্যায়ক্রমে বাড়তে থাকে এবং এই মুহূর্তে ওই 117-র বাইরে প্রায় 1300 ওষুধ বাংলাদেশে ছিল। এবং আপনারা যারা এই খাত মানে স্বাস্থ্য খাত সম্পর্কে অবহিত, আপনারা জানেন যে এই ওষুধগুলোর মধ্যে মূল্য পার্থক্য পর্যায়ক্রমে বাড়ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। কোনো দেশে ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিম, কোনো দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস, কোনো দেশে মেডিকেড, মেডিকেয়ার, অনেক রকম। কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। এটা একটা সাধারণ মানুষের মধ্য থেকে গত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে একটা পর্যবেক্ষণ আসছে। আপনারা বারবার এটা বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়াতেও এটা এসছে যে এই ওষুধের মূল্যের পার্থক্যের কারণে মানুষের উপর যে চাপ এবং এই মানুষের এই মধ্যকার এই কনসার্নটাকে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই আসলে আপনারা জানলেন গত বছর 24 সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এটা আজকে এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে, যেখানে আসলে একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ, এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। অত্যাবশ্যক ওষুধ 77 সালে পৃথিবীতে এসছে, তারপর পর্যায়ক্রমে ধারণাটা আরও সম্প্রসারিত হয়েছে, এটার ব্রেথ বেড়েছে এই তালিকার। দেশের রোগের ধরন, ওষুধ আবিষ্কার, মানুষের আর্থিক সামর্থ্য, ডায়াগনোসিসের সামর্থ্য, এগুলোর উপরে বিভিন্ন দেশে দেশে এবং বিশেষ বাংলাদেশেও ওই অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। এটা করে স্পষ্ট নির্দেশনা থাকবে যে এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা, যেটা অনেক দিন যাবৎ, সে 85 সালে একবার এটা তৈরি হয়েছিল, 92 সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল, এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে এবং যেখানে কাঁচামাল অর্থাৎ এটার এপিআই, এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে যে মার্কআপ রেট সেটাকে বলা হচ্ছে। মার্কআপের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, এটা যেটা প্রচলিত মার্কআপ ছিল সেটাই থাকছে। অতএব মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের
বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে, যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে, আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্র এটা বাই ডেফিনেশন এটা 80% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। অতএব এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা আশা করি যে এটা একটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। প্রশ্ন হচ্ছে যে এর উল্টো দিকে এটাকে আসলে এটা ইন্ডাস্ট্রির উপরে কোনো প্রভাব ফেলবে? এটা খুবই অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে খুবই সাবধান ছিল এবং খুবই সতর্কতার সঙ্গে এটাকে একটা পর্যায়ক্রমিক ইয়েতে ফেলা হয়েছে, যে এখানে 4 বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে। কিন্তু এটা নিশ্চিত করা হচ্ছে যে এই ওষুধগুলোর মূল্য নিয়ন্ত্রণ করা হবে, নির্ধারণ করা হবে। এর বাইরে আরও প্রায় 1100 ওষুধ থাকবে, সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়ান প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স, এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। যদি 7-এর কম উৎপাদক ওষুধটা তৈরি করে সেই ক্ষেত্রে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এবং এক্সটার্নাল রেফারেন্স মানে দেশের বাইরে অন্যান্য জায়গায় এই ওষুধটা উৎপাদন যেখানে হয় সেই মূল্যটাকে পিপিপি অ্যাডজাস্টমেন্ট করে সেটা দেখা হবে যে ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে কোনটা কম, এবং সেইটা অনুযায়ী তাদেরকে আসলে মূল্য দেওয়া হবে, মূল্য অনুমোদন দেওয়া হবে। অতএব এটা তারা প্রস্তাব করবেন, সরকার অনুমোদন দেবেন, কিন্তু অনুমোদন দেওয়ার নীতিমালাটা আমরা বলছি এটা হচ্ছে মোটা দাগে এগুলো সবগুলোই আসলে যেহেতু একটা গেজেট আকারে আদেশ আকারে আসবে, অতএব আমরা অতটা ডিটেইলে যাচ্ছি না যে প্রত্যেকটা কি। এরপরও আরও 3 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা নাকি আউট অফ প্যাটেন্ট ড্রাগ বাংলাদেশে নতুন আসবে, আজকে যে ড্রাগগুলো আছে তার বাইরে যে ড্রাগটা নতুন আসবে সেগুলোর জন্য একটা ফর্মুলা তৈরি করা আছে। বায়োলজিক্যালস যেগুলো নাকি আজকাল সবচেয়ে বেশি র্যাপিডলি এক্সপান্ডিং একটা ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, ওখানে বায়োলজিক্যালস ইমিউনোমডুলেটরস এই ধরনের ড্রাগগুলোর জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে। আর আন্ডার প্যাটেন্ট যেগুলো প্যাটেন্টেড মলিকুল সেইগুলোর জন্য আলাদা ফর্মুলা আছে। সো প্যাটেন্টেড মলিকুল যদি নতুন আসে বাংলাদেশে তাদের জন্য একটা ক্যাটাগরি, আউট অফ প্যাটেন্ট মলিকুল যদি বাংলাদেশের নতুন আসে তাদের জন্য একটা ক্যাটাগরি, এবং বায়োলজিক্যালসের জন্য আরেকটা ক্যাটাগরি। এবং সেখানে তাদেরকে কিন্তু উৎসাহিত করার জন্য এই সবগুলোর ক্ষেত্রে বায়োলজিক্যালসে পার্টিকুলারলি এটা একটা স্পেশাল সেক্টর বলা হচ্ছে যে বায়োলজিক্যাল যেন উৎসাহিত করার জন্য এখানে আলাদা ধরনের আসলে যে ফর্মুলা সেটাকে আবার 1.33 দিয়ে গুণ করে তাদেরকে অতিরিক্ত যেন আগ্রহী করা যায় এই বিষয়ে গবেষণায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। অতএব এটা আসলে একটা আমরা বলতে পারি বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা সবাই জানি যে ওষুধের যে ভূমিকা স্বাস্থ্য অর্জন রক্ষা চিকিৎসায় সকল ক্ষেত্রে, এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই। এটা আমাদের এটা যে সরকারি যে সমস্ত প্রক্রিয়া সেগুলো অনুসরণ করার পর এটা বাস্তবায়ন করবে, এবং এটা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে বলা হচ্ছে যে আগামীতে আসলে এটাকে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, আসলে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সত্তা গড়ে উঠবে যারা আসলে এই দৈনন্দিন নিয়ন্ত্রণ, এই ওষুধের মান, ওষুধের অনুমোদন এগুলোর বাইরে থেকে তারা আসলে এই শুধুমাত্র ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত এই বেঞ্চমার্কিং পৃথিবীব্যাপী, এটার বিশ্বব্যাপী গ্লোবাল কেমন এটা প্রেফারেন্স, এটার এক্সটার্নাল রেফারেন্স, এই কাজটাই তারা করবেন। সো এটা হয়তো এই মুহূর্তে নেই, এই মুহূর্তে কাজটা করবেন হচ্ছে মানে ড্রাগ প্রাইস ফিক্সেশন কমিটি, কিন্তু পর্যায়ক্রমে এটা একটা অথরিটি হয়ে উঠবে। এই হচ্ছে মোটা দাগে আজকে ওষুধের অত্যাবশ্যক ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সম্পর্কিত আজকের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আশা করি আপনারা নিশ্চয়ই এটার বিষয়ে আপনাদের অনেক আগ্রহ ছিল, দীর্ঘদিন যাবত আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নিজেরা এটার অংশীদার হতে পেরে খুবই আনন্দিত। আমরা আশা করব যে, এবং এটা ইতিমধ্যেই এই গত 14 মাস সময়কালে বিভিন্ন সময়ে প্রতিটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে, এবং এটা আপনার একটা টাস্ক ফোর্সের মাধ্যমে যেটা বলছিলাম যে গত বছরের 14 নভেম্বরের পর থেকে 7 নভেম্বরের পর থেকে এই 14 মাস সময়কালে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। টাস্ক ফোর্স আবার একজন বিশেষজ্ঞদের নিয়ে একটা প্রাইস ফিক্সেশনের জন্য আলাদা কমিটি কাজ করেছে, এবং তারা সকল স্টেক হোল্ডার বিশেষজ্ঞদের সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এবং অংশীজন উৎপাদক, বিপণনকারী, ফার্মাসিস্ট, ওষুধ বিজ্ঞানী,
চিকিৎসা পেশার সকল পেশার বিশেষজ্ঞবৃন্দ, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, মানে যত গবেষণা সংস্থা, ICDDB, মানে যত রকম স্টেক হোল্ডার ওষুধ ব্যবহারের সঙ্গে, ওষুধ উৎপাদনের সঙ্গে, ওষুধ বিপণনের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, অবশ্যই এই বিষয়ে সবাই তো একমত হতে পারেন, এটা খুবই স্বাভাবিক। এটা আপনারা বুঝতে পারেন যে এই বন্দোবস্তটা সবার জন্য একমত হওয়া কঠিন, কিন্তু সবার সঙ্গে আলাপ আলোচনা করেই এই জায়গায় আসা হয়েছে এবং আজকে আমরা এটা উপদেষ্টা পরিষদ এই ব্যাপারে একমত হয়েছেন এবং সবাই আনন্দের সঙ্গে সমগ্র জাতির জন্য এই সিদ্ধান্তটি নিয়েছেন। তো আমরা মনে করি যে আজকের এই সিদ্ধান্ত একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে এবং এটা আসলে ওই 82-তে অর্জিত সাফল্য এখন হবে ট্রান্সলেটেড ইনটু আ রিয়েল হেলথ বেনিফিট। মানে আমাদের স্বাস্থ্য খাতের যে ওষুধ খাতের যে অর্জন, শিল্পের যে অর্জন, এই শিল্পের যেন এখন স্বাস্থ্য সুবিধায় অনুদিত হতে থাকবে। কারণ এটা যেন আর ওষুধের মূল্য আসলে মানুষের যেন তার ওষুধের প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে ওঠে। এই বাধাটা পর্যায়ক্রমে কমে যাবে এখন এবং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এটা আসলে চলে যাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনার নাম আর পরিচয় দিয়ে নাম আর পরিচয় দিবেন। আগে 33টা আবার মাঝখানে হয়েছিল আর কি, 117টার পরে আজকে আবার 136টা, সব মিলিয়ে টোটাল ফিগার 295টা আজকের উপদেষ্টা পরিষদে আর একটি ড্রাগ অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে। এটা আমরা বিশেষজ্ঞ কনসালটেশন হলে এটা 296 হতে পারে। আমরা আজকে 295 দিই। জি অবশ্যই, হ্যাঁ 295, ঠিক আছে। স্যার, আমরা মনিরুল জামান উজ্জ্বল জাগরণ থেকে বলছিলাম। আপনার সাথে দীর্ঘদিন ওষুধ নিয়ে আসলে কাজ করেছেন, আপনার জেনেছি। আজকে যে সিদ্ধান্তটা হলো, এটার বাস্তবায়ন আমরা এই সরকারের আমলে দেখতে পাবো কিনা, এবং আপনি একটি 4 বছরের কথা বলেছেন, কোম্পানিগুলো কি 4 বছরে পর্যায়ক্রমে এগুলোর দাম কমাবে? আর এই যে ওষুধগুলো যে 295টা ওষুধ দেওয়া হলো, এর মধ্যে অসংখ্য ব্যাধির মধ্যে ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ মার্গে যেগুলো নাকি মানুষের খুব জরুরি, মানুষ জমি জমা বিক্রি করে সেগুলো চিকিৎসা করে থাকে, এই ওষুধগুলো অন্তর্ভুক্ত আছে কিনা? আর এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের কয়টা ওষুধ এই 295টা ওষুধের মধ্যে রয়েছে? অনেকগুলো প্রশ্ন, ধন্যবাদ আপনাকে মনিরুজ্জামান। এখানে প্রথম যে ব্যাপারটা বলেছেন যে হ্যাঁ তিনটি, যে যদি বলেন যে এটা বাস্তবায়ন আমাদের শুধুমাত্র প্রক্রিয়া, যদিও নির্বাচনী ব্যস্ততার কারণে, নির্বাচনের প্রস্তুতিজনিত ব্যস্ততার কারণে সরকারের সকল মেশিনারি একেবারেই অন টপ এটা থাকে, কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। অতএব আমরা আশা করি এই সরকারের আগামী যে কয়েকদিন এই সময়কালের মধ্যে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। এক, নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ, এই যে ট্রানজিশনাল বাংলাদেশের যে হেলথের ট্রানজিশন হচ্ছে, এটা সম্পূর্ণ রিফ্লেক্টেড হয়েছে এবারের এই ড্রাগ লিস্টে। মানে সংক্রামক এবং অসংক্রামক ব্যাধি যে আমাদের এক পক্ষ থেকে আরেক পক্ষে যাচ্ছে, এবং যে নামগুলো বললেন আপনি, সবগুলো রোগের প্রাথমিক চিকিৎসার সবগুলো ওষুধ এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তবে অবশ্যই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে ক্যান্সার চিকিৎসায় যে প্রতিনিয়ত যে উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে বেশ কিছু ওষুধ আসলে যেগুলো আসলে অত্যাবশ্যক ওষুধের তালিকায় নেই, কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন সহ অন্যান্য অসংক্রামক ব্যাধিগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা এখানে আছে আসলে ওষুধগুলো। আর তৃতীয় প্রশ্নটা কী ছিল আপনার? 4 বছরের ব্যাপারটা, এটা বারবারই বলা হচ্ছে যে এটা সবসময়ই আমরা মনে করি যে, আপনি খেয়াল করেন, যদি ভাবি, আমি একটা উদাহরণ দিই, যদি মিডিয়ান প্রাইস আমরা বলছি যে মনে করি একটা 10, একটা 14 টাকা, একটা 16 টাকা, একটা 18, একটা 20, এটার মিডিয়ানটা ধরি 15 টাকা হলো বা 14 টাকা হলো। আমরা বলছি এটা নিচের দিকে যিনি 10 আছেন, ওনার জন্য উনি পর্যায়ক্রমে যাবেন 14তে, উপরে 20 থেকে নেমে আসবেন পর্যায়ক্রমে 14তে। সো এটা যেন আজকে 20 থেকে 14তে কমাতে বললে এটা অ্যাপারেন্টলি মনে হবে যে এটা একটা ধাক্কা। সেজন্য বলা হচ্ছে যে ওনারা 25 করে কমে আসবেন, 25% করে ওনারা সবাই 15তে চলে আসবেন। এই সময়কালে প্রতি বছরই আসলে আমরা যেটা বলেছি যে ইনফ্লেশন অ্যাকোমোডেট করার জন্য মার্চের 31 তারিখে দেখা হবে যে ওই দিন যদি ডিক্লেয়ার করে ফেলে সরকার ইনফ্লেশন, সেইটা অনুযায়ী অ্যাডজাস্টেড হবে। যদি ইনফ্লেশন ডিক্লেয়ার না করে 5% অ্যাডজাস্টেড হবে। এরপরে যেদিন ইনফ্লেশন ডিক্লেয়ার করা হবে কারেকশন করা হয়ে যাবে। সো এটা একটা নিখুঁত ইয়ে। এখানে মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আসলে এতদিন যাবত আপনারা জানেন যে অনেক আগেও এগুলো বলা হয়েছে 60% ওষুধ অত্যাবশ্যকীয় তৈরি হতে হবে, এগুলো আসলে বাস্তবায়নযোগ্য ছিল না, কারণ এই ভাগে বোঝা যেত না। এইবারে কিন্তু এগুলো স্পষ্ট করা হয়েছে, যেটা হচ্ছে বিক্রি শতকরা 25% অত্যাবশ্যকীয় তালিকার মধ্যে থেকে তৈরি করতে, খুবই স্পষ্ট, এবং এটা আর্থিক মূল্যে। অতএব এখন আর আসলে এই ব্যাপারগুলো, কারণ আপনারা জানেন যে ওষুধ খাত একটা খুবই নিয়ন্ত্রিত খাত, এবং এখানে সব কিছু ট্রান্সপারেন্ট, মানে সেটা কাঁচামাল, এক্সিপিয়েন্ট, প্যাকিং মেটেরিয়াল সব কিছুর হিসাব দিতে হয়। অতএব এখানে এটা যখনই বিক্রয় মূল্যের সঙ্গে সম্পর্কিত করা হচ্ছে, আর্থিক মূল্যে 25% অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদন করতে হবে। এর মানে হচ্ছে দেশের সকল উৎপাদক তার উৎপাদন তালিকায় অন্ততপক্ষে এমনভাবে ওষুধগুলোকে রাখতে হবে যেন বাজারে এই অত্যাবশ্যক ওষুধের কোনো অভাব কখনোই না হয়।
আমি এইভাবে তালিকাটা মিলে দেখিনি, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ডিসেলের যে কোনো কারণে হোক আমরা একটা ইনহেরিট করেছি ডিসেলকে যেভাবে, সেখান থেকে আসলে 50-এর কম হবে বলে আমার ধারণা। তাদের অনুমোদিত তালিকায় সংখ্যা এই 295 50-এর কম হবে যতদূর মনে পড়ে আমার। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, গ্র্যাজুয়েশনের পরে ট্রিপস বাতিল হলে এটাতে কোনো এফেক্ট পড়বে? খেয়াল করবেন, আমি সেজন্য বলার সময় আমরা বলেছি যে আন্ডার প্যাটেন্ট এবং আউট অফ প্যাটেন্ট, মানে আজকের জন্য এই 1400 ড্রাগ যা আছে সেটার জন্য একরকম আইন, সেখানে দুই ভাগ, এসেনশিয়াল নন এসেনশিয়াল ব্রডলি বোঝার জন্যে। এরপর যখন নতুন ড্রাগ আসবে সেটা যদি আন্ডার প্যাটেন্ট হয় তাহলে আমরা কিন্তু বলেছি যে সে রয়্যালটি দিয়ে যেভাবে আনে ওই প্রাইসটাই পাবে, সেখানে তাকে কোন, যদি আউট অফ প্যাটেন্ট হয় তাহলে পরে সে তো আসলে ফ্রি জেনেরিকের মতন এখনকার মতন ফর্মুলাতে যাবে। কিন্তু তারপরও আউট অফ প্যাটেন্ট নতুন ওষুধকে বাজারে ঢুকতে এনকারেজমেন্টের জন্য তাকে কিন্তু ইনসেন্টিভাইজ করা হবে। অতএব ট্রিপসের কারণে, গ্র্যাজুয়েশনের কারণে যে ইম্প্যাক্ট হবে সেটার জন্য এইটাতে অ্যাকোমোডেট করা আছে প্যাটেন্ট এবং আউট অফ প্যাটেন্টকে, সেই জন্য দুইটা ক্লজের দুইটা সেকশনে রাখা হয়েছে, দুই গ্রুপে আছে আসলে। শফি, স্যার, 4 বছরের পরিবর্তনের কথা বলছেন, দাম অ্যাডজাস্ট করবে, যারা নিচে আছে উপরে যাবে, যারা উপরে আছে নিচে যাবে, কিন্তু বাইরে যে 1100 ওষুধ যেটার দাম সবসময় বিজিডি অনুমোদন দেয়, তারা দাম দেয় কিন্তু তারা অনুমোদন দেয়, এই বিষয়টা সবসময় একটা বিষয় থাকে যে বিজিডি নিয়ন্ত্রণ খুবই কম, তারা যে দাম দেয় সেটা অনুমোদন দেয়। এই 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 দামের জন্য আসলে আপনাদের পদক্ষেপ একটু পরিষ্কার হতে চাই, আপনি নিশ্চয়ই বলেছেন, দাম আরও পরিষ্কার হতে চাই। খুবই মানে যদি সোজা করে বলি, এসেনশিয়ালের বেলায় একটি নির্দিষ্ট মূল্য, সবাইকে এখানে আসতে হবে। নন এসেনশিয়ালের বেলায় এই রেফারেন্স প্রাইসিং যেটা হবে মিডিয়ান প্রাইস, সেটার 15%-এর একটা নিচে, এবং ধরি সেটা যদি 10 টাকা হয়, ওর নিচে 8.5 থেকে 11 টাকা 50 পর্যন্ত হবে রেঞ্জ। সো ওনাকে নেমে আসতে হবে রেঞ্জের ভেতরে, আর ওইখানে আসতে হবে একটা পার্টিকুলার প্রাইসে। সো এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের পার্থক্যটা হচ্ছে তাদেরকে এসেনশিয়ালে একটি নির্দিষ্ট মূল্য থাকবে, নন এসেনশিয়ালের ক্ষেত্রে একটা রেঞ্জ থাকবে 15%-এর, অথবা এটা নিচে 15, মিডিয়ান রেফারেন্স বের হওয়ার পর সেটা ইন্টারনাল রেফারেন্স হতে পারে। আমরা বলেছি যদি 7 বা ততোধিক উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স হবে এবং সেটার উপর মিডিয়ান, আর যদি 7-এর কম হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে যেটা কম হবে সেটা রেফারেন্স ভ্যালু হবে, এবং সেইটার 15% উপরে এবং 15% নিচে, এইটা হবে ওই 1100 ওষুধের জন্য রেঞ্জ। না, তাহলে কি স্যার এটা সহজ বাংলাতে এভাবে বলতে পারি যে সরকারের বেঁধে দেওয়া যে দাম তার মধ্যেই রাখতে হবে? অ্যাবসলিউটলি তাই, বেঁধে দেওয়া দামের মধ্যেই আসতে হবে তাকে, আসার জন্য ওনাদেরকে একটা স্পেস টাইম দেওয়া হচ্ছে যেন গ্র্যাজুয়াল ট্রানজিশন হতে পারে। কিন্তু এটা সরকারের এই পুরো বাজার বন্দোবস্তের উপরে পরিষ্কার, ওষুধের সম্পূর্ণ বাজারের উপরে সরকার প্রতিটি অংশ কিভাবে কোন জায়গায় মূল্য নির্ধারণ করবে সেটা বলে দিচ্ছে। অতএব প্রত্যেককে এই নির্দিষ্ট মূল্য, এই রেঞ্জ, অথবা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য প্রস্তাবিত যে পদ্ধতি সেটা অনুসরণ করে আসতে হবে। এটা আপনারা জানেন যে আইন অনুযায়ী এটা ভায়োলেটরদের জন্য, এবং আমরা স্পষ্ট বলছি যদি ওনারা আসতে ব্যর্থ হন তাহলে পরে ওনাদের নতুন ওষুধের আবেদন গ্রহণ করা হবে না। শিশিরদা জি, তাহলে আজকে দুটো জিনিস হয়েছে আপনার মন্ত্রণালয়ে, একটা হচ্ছে যে এসেনশিয়াল ড্রাগ লিস্টের তালিকাটা আপনার অনুমোদিত হয়েছে, আর কিছু মূল্য নির্ধারণ বিষয়ে একটা নীতিগত গাইডলাইন। দুটো। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলেন যে 295 ওষুধ যদি হয়, 80% যে হিসেবটা বলছিলেন আপনি, এটা ছিল 80% মানুষের না 80% রোগ, আমার এই 285টা ওষুধ দিয়ে 95 আমার কতটুকু আমি কভার করতে পারবো? 295টা ওষুধ সাধারণভাবে দুইটা ভাবে আপনি বলতে পারেন। আপনারা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দেখেন, এটা হচ্ছে 80% মানুষেরও এটা প্রোটেকশন দিবে, 80% রোগেরও এটা প্রোটেকশন দিবে, খুবই স্পষ্ট। কে জন্য বলছিলেন এখানে? মনির জামান। স্যার, একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার জন্য, ধরেন আপনি বলেছেন যে একটা মিডিয়াম প্রাইস বেঁধে দেওয়া হলো, একটা কোম্পানি 20 টাকা বিক্রি করে আর একটা 10 টাকা কোম্পানি বিক্রি করে, আপনি 15 টাকা নির্ধারণ করে দিবেন, তো 10 টাকা যে বিক্রি করতেছে সে তো আরো লাভবান হচ্ছে 15 টাকায় গেলে, এটা কেন? এই ব্যাপারটা বোঝা দরকার যে আসলে অবশ্যই আপনার এই মানে মনে হতে পারে যে তাকে কেন বাড়ানোর সুযোগ দেওয়া হলো। এটা হচ্ছে একটা মার্কেট ফোর্সকে অপারেট করতে দেওয়ার জন্য, কিন্তু আমরা জানি যে ওষুধ আসলে অন্য পণ্য থেকে আলাদা। সেই কারণ হচ্ছে ওষুধের ক্ষেত্রে কিন্তু ওই স্বাধীন নির্বাচনটা কাজ করে না। অন্যান্য সকল পণ্যে যিনি ওষুধ নির্বাচন করেন উনি ওনার সামর্থ্য অনুযায়ী পছন্দ করতে পারেন, কিনতে পারেন, এখানে এটা পারে না। সেই জন্য আসলে এই ভ্যারিয়েশনটাকে আমরা ক্লোজ করার চেষ্টা করছি। সো উনি 10 থেকে 15-তে কেন আসবেনই তা কিন্তু সবসময় না।
আমরা যে জন্য বলছি, কিন্তু যেটা মেইন হচ্ছে যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, কথাটা খেয়াল করেন, ভ্যাটকে বাইরে রেখে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সো ইনি 10-এ থাকতে পারবেন, 8-এ থাকতে পারবেন, 12-তে থাকতে পারবেন, কিন্তু 15-এর উপরে যেতে পারবেন, বা 15+15, এটাকে আমরা যদি ভাবি যে 16 টাকা এত পয়সা বা 17 টাকা, ওইটার উপরে যেতে পারবেন। সো উপর থেকে ওনাকে নেমে আসতে হবে। এনার জন্য এটা বাইন্ডিংস না, উনি লাভের জন্য যদি ঢুকেন, আপনারা জানেন যে মার্কেট ফোর্স অপারেশন যেভাবে করে, তাতে কিন্তু চাইলেই সবাই আসলে এইভাবে মার্কেটের উপরের স্ট্যাটামে ঢুকতে পারে না। সো এইখানে এই অংশটাতে আমরা একটা ন্যারো ব্যান্ড আমরা তৈরি করতেছি আর কি, যে ভ্যারিয়েন্স ব্যান্ড বলতেছি আমরা, যে এইটার মাঝখানে তাদেরকে থাকতে হবে আর কি। তুহিন, আমাদের ইস্যুটা যখন এই কমিটিতে গঠন করা হয়, এই টাস্কফোর্সটা, তখন মালিক সমিতির পক্ষ থেকে এক ধরনের উদ্বেগের কথা বলা ছিল যে আমাদের প্রতিনিধি রাখা হয় নাই, এবং তারা ব্রিফিং করে বলছে যে মানে এই খাতের একটা ক্ষতি করার একটা চিন্তা ভাবনা হচ্ছে। তো আপনাদের সাথে কি তাদের কথা হয়েছে, এই যে আপনাদের সিদ্ধান্তে আসছেন, সেই ক্ষেত্রে তারা কি বলেছেন, যে এটা কি তারা অবলাইজ করবেন, তারা কি এটা মানবেন, না তাদের কোনো ইস্যু থাকবে? একটা জিনিস স্পষ্ট হওয়া জরুরি, যে আমরা ওনাদের সঙ্গে বসছি, এটা সত্য, কিন্তু যখন আপনারা যেটা বললাম যে গত বহুদিন আগেই অত্যাবশ্যক ওষুধের তালিকা, মূল্য নিয়ন্ত্রণ আলোচনায় চলছে, এবং পার্টিকুলারলি যে জায়গাটা বেশি আলোচনার ব্যাপার সেটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ। মূল্য নিয়ন্ত্রণ কিন্তু আরেকটা কমিটি করেছে, সাব কমিটি, যেটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল। ওনারা আসলে উৎপাদকদের সঙ্গে সরাসরি আলোচনাটা করেছেন, অতএব ওনাদের মতামত সেখানে রিফ্লেক্টেড হয়েছে। এবং আমরা খুবই স্পষ্ট, আপনাদেরকে যদি একবারে ড্রাগ বাই ড্রাগ দেখাই আমরা, আপনারা এটা স্পষ্ট বুঝতে পারতেন, কিন্তু এখানে যেহেতু আমরা ওই সুবিধাটা নেই, তাহলে বুঝতে পারতেন যে আসলে এটা বড় ধরনের যেই কনসার্নটা বলা হচ্ছে, এই কনসার্নটা আমরা খুবই স্লোলি এটা অ্যাকোমোডেট করা হয়েছে, যে জন্য 4 বছর আপনি অ্যাপারেন্টলি এরকম কখনোই করা হয়নি। আপনারা যদি 82 ওষুধ নিতে দেখেন, সেটা প্রথম রাউন্ড ছিল 6 মাস, তারপরে আরেকটা 6 মাস, 1 বছরের মধ্যে। সেক্ষেত্রে এটাকে আসলে আমরা, যেহেতু আজকেও আমাদের আলোচনায় এসছে যে যেহেতু এই সাইজটা অনেক বড় হয়েছে, এটাকে অ্যাকোমোডেট করার জন্য একটু বেশি সময় দেওয়া লাগবে, সেই কারণে আসলে এটাকে পর্যায়ক্রমে 4 বছরের মধ্যে তাদেরকে রেঞ্জ আসতে বলা হয়েছে। এবং তাদের সঙ্গে ওই যারা নাকি প্রাইস ফিক্সেশনের সঙ্গে কাজ করেছেন, ওনারা কাজ করেছেন, কিন্তু এটা খুবই, মানে আপনারা জানেন যেটা হচ্ছে এটা দুঃখজনক বাস্তবতা। এটা অবশ্যই মানতে হবে যে স্বাস্থ্য খাতে যেহেতু মানুষের খরচের 2/3 ওষুধ খাতে হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রের আসলে ইন্টারভেনশন করা ছাড়া কোনো বিকল্প নেই। অতএব এটা রাষ্ট্রকে আসলে এই ক্ষেত্রে জনকল্যাণে, আমি মনে করি যে এই বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি মানুষের কল্যাণ হয় এই ধরনের, মানে এই রাষ্ট্রের একটা কল্যাণমুখী রূপান্তরের ক্ষেত্রে এইবারের আজকের যে নির্ধারণ, মূল্য নির্ধারণ এবং তালিকা প্রস্তুতকরণ, এটা একটা যুগান্তকারী ভূমিকা বা একটা টার্নিং পয়েন্ট হবে আসলে এই রাষ্ট্রের একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে মুভ করার ক্ষেত্রে। আলতেফাত, খুবই খুশি আপনি আজকে, আপনার মুখ দেখা যাচ্ছে যে আপনি খুবই খুশি। আপনি এরকম আর খুশির খবর কি দিতে পারবেন আপনার মন্ত্রণালয় সম্পর্কে? এটা পরে যাই, ওইটা আগে এইগুলো ইয়ে। হ্যাঁ, একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 295টা ফিক্স করেছিলেন, আর বাকি কিছু ওটাকে রেঞ্জে নিয়ে আসছেন। তো এতে ব্যক্তির স্বাস্থ্য খাতে বা ওষুধ বাবদ যে খরচ, আপনাদের অ্যাজাম্পশন কি বলে, কতটুকু, কত পার্সেন্ট করতে পারে? আমি এক্স্যাক্টলি বলতে চাই না, মানে যেহেতু এখনও এরা, কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেট করি, এই প্রশ্নের উত্তর আজকে আমাদেরকে খুঁজতে হয়েছে। আমরা ধারণা করি যে এটা প্রথম বছর, এটা যেহেতু এটা 4 বছর ব্যাপী হবে, প্রথম বছর আমরা বলেছি যে কারেকশন, তাতে আমাদের ধারণা 1 নম্বর হচ্ছে এই 295-এ নিয়ন্ত্রণ আসার সঙ্গে সঙ্গে একটা ইমিডিয়েট বেনিফিট হবে মানুষের, মানে যাদেরকে এই ওষুধ দিচ্ছি। যেমন আমি বলি যে অমিপ্রাজল যদি কন্ট্রোল হয়, এর বাকি প্রাজলগুলো কিন্তু ওইটার উপর এটা একটা ইম্প্যাক্ট হবে। এখন এটাকে আমরা ইনডিরেক্ট ইম্প্যাক্ট বলতে হবে। যখন আপনি অমিপ্রাজলকে কন্ট্রোল করেন এবং অ্যাভেলেবল করে দেন, এটা বাকি প্রাজলের উপর ইফেক্ট পড়ে। একইভাবে আপনি যদি অ্যাটোভাস্ট্যাটিনকে আসলে কন্ট্রোল করেন এবং এটা প্রোভাইড করেন, এটা অন্যান্য স্ট্যাটিনের উপর পড়ে। অতএব একটা হচ্ছে ডিরেক্ট প্রভাব, যেগুলোকে রেগুলেট করাতে সেগুলো, আরেকটা হচ্ছে এইগুলো পাওয়া যায়, সেটার কারণে এর মতো বাকি ওষুধগুলোর উপরও প্রভাব পড়বে। আমি কি পুরো স্পষ্ট করতে পারলাম জিনিসটা? সো যখন ড্রাগ অ্যাটোভাস্ট্যাটিনটাকে রেগুলেট করা হয় এবং অ্যাভেলেবল করা হয়, এটা বাকি স্ট্যাটিনগুলোর বাজারের উপরও চাপ ফেলবে, কিন্তু এটাকে প্রেডিক্ট করে অঙ্ক করে বের করাটা একটু সময়। আমাদের ধারণা, যারা গবেষণা প্রতিষ্ঠান তারা আগামী 6 মাস যদি নজরদারি রাখে, তারা এটা খুবই ক্যালকুলেট করে বলতে পারবে। এনি কোশ্চেন ফ্রম দ্য নারী জার্নালিস্ট? নারীদের মধ্যে থেকে কোনো কোশ্চেন নাই? ওকে, শিশির ভাই, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমি বলছিলাম যে মানে এটা তো আপনার একটা অন্তরের জিনিস, ওষুধ নিয়ে কাজ করা, আপনি কাজটা খুবই ভালো করেছেন এবং নিশ্চয়ই জাতি উপকৃত হবে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আপনার এইরকম আগামী
এই 30, 35, 40 দিনের ভিতরে আপনি আর কি শোনাতে পারবেন আমাকে? খুবই সবচেয়ে যে একটা কথা বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবাদানকারীদের মধ্যে পদায়ন কেন্দ্রিক, আমি পদোন্নতিতে যাচ্ছি না, পদায়ন কেন্দ্রিক একটা, আপনারা জানেন যে এটা আসলে খুবই একটা গ্রে এরিয়া। মানে আপনারা এটা আমরা মানি আর না মানি যে মানুষের মধ্যে ক্ষোভ থাকে, অসন্তোষ থাকে, এগুলো প্রভাবিত হয়, এই প্রভাবের ধরন অনেক রকম। কিন্তু আমরা বলতেছি আজকে যে আমরা ইতোমধ্যেই আজকে এখন কিন্তু বাংলাদেশে এই পদায়ন প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশন হচ্ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে বলা যেতে পারে প্রথম মন্ত্রণালয় যে তার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা নার্সদের ইতিমধ্যেই পদায়ন, নার্সদের নিয়োগের পরে প্রথম 3500 নার্সের পদায়ন হয়েছে সম্পূর্ণ মেরিট মেধা। অতএব বলবো যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মেধা এবং তিনি কোন পর্যায়ে সেবা দিয়েছেন, যেমন যারা গ্রামীণ পর্যায়ে সেবা দিয়েছেন ওনারা আসলে পদায়ন প্রক্রিয়া অগ্রাধিকার পাবেন। সো এটা একটা সম্পূর্ণ আমরা মনে করি যে একটা নতুন ধরনের বন্দোবস্ত, যেটা স্বাস্থ্য সেবা দানকারীদের মধ্যে যে দীর্ঘদিনের কষ্ট, অসন্তোষ অথবা যে ধরনের দুর্নীতি বা কি বলে পছন্দ, এই সকল অভিযোগ ছিল এগুলো দূরীকরণ হবে বলে বিশ্বাস করি। এটা অলরেডি অন বোর্ড, এটা আজকে চলছে, এটা চলমান প্রক্রিয়া, আজকে থেকে এটা গতকালকে শুরু হয়ে গেছে এটা আর কি। সেই অটোমেশন ট্রান্সফার প্রসেসে একটা টোটাল দেশের হেলথ সিস্টেমে একটা পজিটিভ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আর কি। আউটডোর এনকাউন্টার বা এই জায়গাটায় হচ্ছে আপনি খেয়াল করবেন, উনি এই প্রশ্নের উত্তর যদি বলি শহরে, নগরে খেয়াল করেন কোনো আউটডোর বলে কিছু নাই, হাসপাতালের আউটডোর। ও আচ্ছা, ওভার দ্য কাউন্টার বিক্রি বাড়বে এই ব্যাপারটার সঙ্গে এইটার কোনো সম্পর্ক নাই সরাসরি। ওভার দ্য কাউন্টারটা হচ্ছে একটা, আমাদের দেশে 2.5 লক্ষ ওষুধের দোকান আছে এবং যেখানে আসলে কোনো প্রশিক্ষিত ফার্মাসিস্ট নেই ব্যতিক্রম ছাড়া। সেই ক্ষেত্রে আসলে ওভার দ্য কাউন্টার হচ্ছে মানুষের এটা একটা হেলথ সিকিং বিহেভিয়ার। মানুষ দোকানে যে বলেন যে আমার এটা, আমার ওইটা, এবং উনি জানেন যে উল্টা পাশে যে লোকটা বলছেন তিনি আসলে এটার উপর কোনো শিক্ষা দীক্ষা ওনার নাই। অর্থাৎ যতক্ষণ ওইটা থাকবে, মানুষ যে দোকানে গিয়ে বলবে যে আমার ঘুম আসছে না, জ্বর আসছে বা গায়ে ব্যথা, এবং সেটার জন্য একজন দোকানদারের পরামর্শ ওষুধ গ্রহণ করবে, ততক্ষণ ওভার দ্য কাউন্টারের উপর কোনো ইম্প্যাক্ট হবে না। ওভার দ্য কাউন্টারের উপর ইম্প্যাক্ট হবে তখন যখন এই 2.5 লক্ষ ফার্মেসি, বাংলাদেশের জনগোষ্ঠী অনুযায়ী 1 লক্ষের বেশি ফার্মেসি দরকার নেই। আমি শুধু বোঝার জন্য বলি, যুক্তরাষ্ট্রে 80,000 মাত্র ফার্মেসি আছে। সো এই কথায় আমাদের প্রায় দ্বিগুণ পরিমাণ মানুষ, আমরা ধরে নিলাম এই উদাহরণটা আমাদের জন্য ভ্যালিড না, কিন্তু তারপরও আপনারা যদি শাহবাগের মোড়ে 1 কিলোমিটার হাঁটেন অথবা বকশিবাজারে অথবা বাংলাদেশের যে কোনো একটা বাজারে, কোন জিনিসটা পার্টিকুলার মুদি দোকানের চেয়ে তো আসলে ওষুধের দোকানের সংখ্যা বেশি। অর্থাৎ যতক্ষণ আপনি দোকান সংখ্যা নিয়ন্ত্রণ না করছেন এবং সেইখানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের মাধ্যমে এটাকে একটা ফার্মেসিতে রূপান্তর না করবেন, ততক্ষণ এই ধরনের ওভার দ্য কাউন্টার বিক্রি চলতেই থাকবে। এটা তো আসলে মূল্য নিয়ন্ত্রণের সঙ্গে আসলে এটা সরাসরি সম্পর্ক নেই কোনো। শেষ একটা প্রশ্ন করতে চাই, আপনার ছেলে আসলে অনেকগুলো কোশ্চেন মাথায় আসে। এই যে আপনি কাজটা করলেন, সরকারি কাজটা করছে, এটার কোনো আইনগত বাধ্যবাধকতা থাকবে কিনা? ধরেন আর কয়েকদিন পরে সরকার চেঞ্জ হবে, আমরা জানি যে আমাদের দেশের ওষুধ শিল্পের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা খুব প্রভাবশালী এবং ইতিমধ্যে নানা কথাবার্তা হচ্ছে। এটা আইনগত কোনো ভিত্তি আছে কিনা? আপনি একটা জিনিস কষ্ট করে দিয়ে গেলেন, তারপরে এটা বাস্তবায়ন হলো না, এটা জনগণকে কিনা আইনগত কোনো ভিত্তি থাকবে কিনা? এটা তো আসলে আপনি জানেন যে এটা আমরা আইনি ভিত্তির উপরেই কাজটা করা হচ্ছে। আইন পরিবর্তন করা যায়, পরিবর্তিত হতে পারে, কিন্তু আমরা আশাবাদী, আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আজকে কেন অবহিত করছি, যেন এটার পক্ষে সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি হয়, তাদের কাছে যেন এটা স্পষ্ট হয় যে এটা আসলে তাদের জন্য একটা উপকারী সিদ্ধান্ত, তাদের জন্য একটা কল্যাণকর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে, এটা থেকে যেন ডেভিয়েট করতে না পারে। সো আপনারা যদি আজকে দেশের মানুষকে এটা ভালোভাবে জানান, এটার মধ্য দিয়েই এই সিদ্ধান্ত টিকে থাকার সম্ভাবনা বাড়বে। এই ব্যাপারটা অর্ডিন্যান্স করা জরুরি না, কারণ আমাদের একটা অ্যাক্ট আছে, অ্যাক্টের আওতায় এটা হয়ে যাবে। অ্যাক্টে আমাদেরকে দেওয়া 30(1)(2)তে যে ক্ষমতা আছে সেটা অনুযায়ী তালিকা বলতে ওনারা বলেননি যেটা অত্যাবশ্যক ওষুধের তালিকা হতে হবে। আমি আবুল কালাম আজাদ এটি নিউজ করি, তালিকা এবং মূল্য নির্ধারণ ওয়েল এন্ড গুড, যে জায়গাটা কোনো শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে সেটা হচ্ছে ওষুধের গুণগত মান। এই জায়গাটিতে কোনো কাজ করবেন কিনা, কারণ রোগীদের হাজারো প্রশ্ন এই গুণগত মান নিয়ে, এই বিষয়ে যদি একটু বলতেন।
মানটা খুবই সংবেদনশীল আলোচনা, এটা ল্যাবরেটরির সঙ্গে থাকলে আলাপ করা যায়। মানে আমি আজকে একটা অন্য দায়িত্বে আছি, আমি ল্যাবরেটরিতে যখন থাকি, আপনারা যারা এখানে একটু অনেক সিনিয়র ওনারা জানেন, আমি যখন নিজে মাপি তখন যেটা নিয়ে যেভাবে কথা বলি, আজকে আমি এখান থেকে ওইভাবে বলা যাবে না। কিন্তু আমি যেই দায়িত্ব শেষ হলে পরে আমি ল্যাবরেটরিতে এটার মান সম্পর্কিত প্রশ্নের উত্তর দেব। কিন্তু একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার, আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, ওষুধ শুধুমাত্র মানসম্মত হলেই এটা ওষুধ। মানহীন কোনো কেমিক্যাল সাবস্টেন্স কখনো ওষুধ না, এই কথাটা খুব স্পষ্ট বুঝতে পারা দরকার। কোনো ভালো মানের ওষুধ বলে কিছু হতে পারে না এভাবে, মানে এটা বলা উচিত না। তার মানে একটা স্ট্যান্ডার্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট যদি থাকে, একটা মান যদি রক্ষণ সংরক্ষণ বন্দোবস্ত থাকলে ওষুধ মাত্র ওষুধ, মান নাই মানে ওষুধ না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কি রেগুলেটরি এনভায়রনমেন্ট দেশের সকল বাজারে থাকা ওষুধগুলোর মান নিয়ন্ত্রণ করতে পারছে? এখানে প্রশ্ন আসতে পারে। কিন্তু এটা কোনোভাবেই আমাদের যেন মাথায় এই ধারণাটা না আসে যে এই ওষুধটা ভালো, এক্স ওষুধটা একজন ভালো বানায় আর একজন খারাপ বানায়, সেটা না। এক্স ওষুধটা বানায় হয় এটা ওষুধ, না হলে এটা ওষুধ না। অতএব ওনাকে নিশ্চিত করতে হবে, কারণ যে কোনো ফার্মাকোপি অনুযায়ী এটা একটা রেঞ্জ বলা আছে যে এটা মাপলে এইটা পাওয়া যাবে, এটার কতটুকু রক্তে পাওয়া যাবে, এটা ভাঙতে কত সময় লাগবে, এটার পিএইচ কত হবে, সব নির্দিষ্ট করা। অথবা ওগুলো মানলেই শুধুমাত্র সেটা ওষুধ, এর থেকে ডেভিয়েশন মানেই সেটা ওষুধ না। এখন এই ডেভিয়েশন ধরার মেকানিজম যদি ভালোভাবে কাজ না করে, তখন এটা এই ফাঁক, আঙ্গুলের ফাঁক গলে বাজারে এই ধরনের মানহীন কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকতে পারে, সেগুলোকে আমি ওষুধ বলতেই রাজি না। ওকে, ধন্যবাদ জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আপনারা হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে জি।